লাস্ট ক্লাসে আমরা পরাবৃত্তের মোটামুটি অনেক কিছু শিখছিলাম। পরাবৃত্তের সমীকরণ নিয়ে পড়ছিলাম। পরাবৃত্তের বিভিন্ন জায়গার স্থানাঙ্ক দেখছিলাম, স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম। পরাবৃত্তের চিত্র ডিফারেন্ট বা দুই ধরনের সমীকরণ ছিল। এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ax আর আরেকটা কি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax আরেকটা কি এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay। ওই ধরনের সমীকরণ আমরা দেখছিলাম। পরাবৃত্ত কিভাবে আঁকতে হয় এটা দেখছিলাম। তারপর এটা দেখছিলাম যে পরাবৃত্তের শীর্ষ যদি 0,0 বিন্দুতে না থাকে তাইলে কোথায় থাকে, সেটা হলো আমাদের ইয়াটা কোথায় থাকে। আহ সেটা হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখছিলাম। সেটা সেটা আমাদের আমাদের সমীকরণটা ছিল ওয়াই মাইনাস বিটা 4a x মাইনাস আলফা। আলফা কমা বিটাতে যদি আমাদের শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে, তখন আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এ প্লাস আলফা কমা বিটা হয় আর কি। তো আমরা এটা দেখবো, এটা ম্যাথের ক্ষেত্রে আমরা এটা দেখবো আলাদা করে। আচ্ছা, এবার আমরা একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, পরাবৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে আমি একটু আলোচনা করব। পরাবৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে। আমরা তো পরাবৃত্তের সাধারণ সমীকরণ, ধরো পরাবৃত্তের উপকেন্দ্র আলফা কমা বিটা। সাপোজ ধরো পরাবৃত্তের উপকেন্দ্রটা কোথায় আছে, আলফা কমা বিটাতে আছে, ঠিক আছে। তো এবং নিয়ামক রেখার সমীকরণ, ধরো নিয়ামক রেখার সমীকরণ হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। দেখো দুইটা জিনিস দেওয়া আছে। পরাবৃত্তের উপকেন্দ্র বলছে আলফা কমা বিটা, আর নিয়ামক রেখার সমীকরণ বলছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। কারণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ, আর নিয়ামক রেখা তো একটা সরল রেখা, সুতরাং এটা হইতে পারে। তো মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র কি এস আলফা কমা বিটা, ঠিক আছে। এবং নিয়ামক রেখা এমজেড এর সমীকরণ কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু আমরা পি এক্স কমা ওয়াই নেই, ঠিক আছে। নিয়ামক রেখার উপর পি এম লম্ব আঁকি। এই যে পি থেকে আমরা দুইটা রেখা কানেক্টেড করব, পি থেকে এস, পি থেকে কি এম। এটা তো আমরা আগে ইয়া করে রাখি, এসপি যুক্ত করি। পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এসপি ইকুয়ালস টু কি পিএম। আবার কি লিখতে পারি এএস ইকুয়ালস টু এজেড, আমাদের এটা ছিল পরাবৃত্তে। বাট আমরা এখানে এসপি ইকুয়ালস টু পিএম নিব। এসপি স্কয়ার ইকুয়াল টু কত, পিএম স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এসপি এসপি স্কয়ার, এসপি তো আমাদের কি, এসপি হলো কি এই এস বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। দেখো দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে। এস বিন্দুর হলে স্থানাঙ্ক কত আলফা কমা বিটা, আর পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই। তাহলে এটার দূরত্ব কত এক্স, এক্স মাইনাস এসপি স্কয়ার বলছে, সুতরাং রুট ওভারটা চলে যাবে, ঠিক আছে। তো এক্স মাইনাস আলফা স্কয়ার ওয়াই মাইনাস বিটা স্কয়ার, মানে ভুজদ্বয়ের পার্থক্য স্কয়ার, কোটিদ্বয়ের পার্থক্য স্কয়ার। রুট ওভারটা কোথায় গেল, কারণ এখানে দেখো এসপি স্কয়ার আছে। আচ্ছা, পিএম স্কয়ার, পিএমটা কত পি বিন্দু থেকে এই যে এই এমজেড রেখার দূরত্ব। পিএমটা হলো কি পি বিন্দু থেকে এমজেড রেখার দূরত্ব। এখন বিন্দু থেকে রেখার দূরত্ব সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আশা করি। সেটা কি ছিল, আহ, আমাদের এই যে রেখাটার উপর আমাদের কি বিন্দুগুলা বসায় দিব। এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই বসায় দিব। আর নিচে কি রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। এই সূত্র তোমরা জানো, যেহেতু এখানে স্কয়ার আছে রুটটা কি হয়ে যাবে, চলে যাবে, ঠিক আছে। তো এক্স রুটটা চলে যাবে, তাহলে এটার দূরত্ব সূত্রটা কি হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কয়ার বাই কত এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আসলে এরকম ছিল, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ভাগ কত হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। যেহেতু স্কয়ার আছে এই জন্য রুটটা চলে গেছে, উপর একটা স্কয়ার আসছে। এটা এটাই আমাদের কি পরাবৃত্তের সমীকরণ। এভাবে আমরা পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করবো। আমাদের যদি নিয়ামক রেখার সমীকরণ আর যদি কি দেওয়া থাকে, নিয়ামক রেখার সমীকরণ আর যদি কি দেওয়া থাকে, আহ আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, দুইটা জিনিস যদি দেওয়া থাকে, নিয়ামক রেখার সমীকরণ আর উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করি আর কি। এটা দেখবো ম্যাথের ক্ষেত্রে, দেখবে এই জিনিসগুলো আরো সিম্পলি হয়ে যাচ্ছে, এখানে তোমার দেখে মনে হচ্ছে কঠিন। আচ্ছা, আরো কিছু দুই একটা ছোট ছোট একটা জিনিস আছে, যেটা হলো তোমার আমরা অত ডিটেলসে দেখবো না। আমরা ছোট ছোট দুইটা জিনিস দেখবো। যে ধরো পরাবৃত্তকে স্পর্শ করে, আমি একটা চিত্র এখানে ছোট করে একটা চিত্র আঁকি, চিত্র আঁকলেই বুঝতে পারবা। পরাবৃত্তকে ধরো স্পর্শ করে, ধরো এটা হইলো আমাদের কি একটা অক্ষরেখা, এটা হইলো আমাদের পরাবৃত্ত। ধরো একটা রেখা, আমাদের একটা রেখা, সাপোজ ধরো একটা রেখা স্পর্শ করে গেছে, ঠিক আছে। একটা রেখা ধরো এটা স্পর্শ করে গেছে। এখন স্পর্শ করছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো, ধরো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে কিভাবে বুঝবো যে স্পর্শ করছে কিনা। আমরা বৃত্তর ক্ষেত্রেও তোমরা এরকম ম্যাথ দেখছো তোমরা, স্পর্শ করে কিনা বা স্পর্শক হওয়ার শর্ত কি। স্পর্শক বা বৃত্তের ক্ষেত্রে আমাদের স্পর্শক হওয়ার শর্তটা কি ছিল, কেন্দ্র থেকে স্পর্শক রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হইলে আমরা কি বলতাম, যে রেখাটা বৃত্তকে স্পর্শ করছে।
ওইরকম কেন্দ্র থেকে আমরা ওই স্পর্শকের দূরত্বটা বের করতাম। ওইটা যদি ব্যাসার্ধের সমান হয়ে যেত, তখন আমরা বলে দিতাম যে কি আ আমার রেখাটা বৃত্তকে স্পর্শ করছে। কিন্তু এখানে তো কেন্দ্র বলতে উপকেন্দ্র আছে বা ইয়া আছে। এখান থেকে তো আর ওইভাবে ব্যাসার্ধ বলতে কিছু নাই এখানে। তো এটা আমরা কিভাবে দেখবো? এখানে একটা জিনিসটা টপিকটার নাম কি? y mx c রেখাটি y = 4x পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তো এটাতে আমরা কি করব? এই ভ্যালুগুলা ২ টার মধ্যে আমরা জাস্ট একটা সমতা করব। মানে একটা ইকুয়েশন করব। মানে এইখানে এই যে y এর ভ্যালুটা এখান থেকে y এর ভ্যালুটা y mx c ভ্যালুটা এখানে বসায় দিব। বসায় দিলে দেখো আমাদের এরকম একটা দ্বিঘাত সমীকরণ আসে। দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? সুতরাং mx c এর স্পর্শকের দ্বিঘাত সমীকরণের আ দ্বিঘাত সমীকরণটির মূল দুটি সমান হবে। যদি মূল দুটি সমান হয়, স্পর্শক হবে তখনই যদি মূল দুটি সমান হয়। ঠিক আছে? সমান হইলে মানে তার একই ছেদবিন্দু একটাই ছেদবিন্দু। অ্যা অনেকটা এরকম। আমি এটা এই যে মূল দুটি সমান কেন একটু একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি দেখো। এটা একটু আইকা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, খেয়াল করো। এই যে যদি এটা একটা সাপোজ ধরো আচ্ছা এখানে আঁকি। এই যে সাপোজ এটা একটা পরাবৃত্ত। ওকে? আমরা একটা স্পর্শক আঁকি এখানে। একটা স্পর্শক আঁকলাম। এটা স্পর্শক। ঠিক আছে? এটা হলো স্পর্শক। ওকে? দেখো একটা বিন্দুতেই কিন্তু ছেদ করতেছে। একটা বিন্দুতে মানে সেটা স্পর্শ করতেছে। মূল দুইটা সমান হলে তার মানে কি এখানেই আছে। এই বিন্দুতেই আছে। আর যদি মূল দুইটা ডিফারেন্ট হয়, সাপোজ ধরো এরকম একটা আঁকলাম। দেখো এটা ২ টা জায়গায় ছেদ করে ফেলছে। তাহলে ২ টা ভ্যালু তুমি পাবা। এখানে একটা ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু পাবা। তাইলে তোমার কি করতে হবে? মূল দুইটা কি হবে? মানে সমান হইতে হবে। জিনিসটা মূল দুইটা সমান হইলে কি একটা বিন্দুতে সেই স্পর্শ করতেছে। এখন তোমরা 4th চ্যাপ্টার তো এখনো পড়ো নাই। যাই হোক 4th চ্যাপ্টার তোমাদের আমিও পড়াই নাই। তোমরা হয়তো অন্য কোথাও পড়ছো। যাই হোক অন্য কোথাও পড়ছো, ভালো করছো। এখন আমি তো পড়াই নাই। আ তো ওইটা নিয়ে আমি যেহেতু পড়াই নাই তো আমি বলব যে বি স্কয়ার ইকুয়ালস টু 4ac এখানে তোমার আপাতত এটা ইয়া করার দরকার নাই। তো এখানে হইলো তোমার আমাদের একটা ইয়া ছিল যে মূল বের করার সূত্র কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। ওই বি স্কয়ার মাইনাস 4ac বা রুটের ভিতর যেটা থাকে বি স্কয়ার মাইনাস 4ac ওইটাকে পৃথায়ক বলা হয়। ঠিক আছে? ওই পৃথায়কটা যদি শূন্য হয় তাইলে আমাদের মূল দুইটা সমান হয়। আমরা ওই চ্যাপ্টারে আমরা দেখবো আরকি। এখন তো ওয়ে নাই। তো আমাদের বি স্কয়ার মাইনাস 4ac এই যে দেখো একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে আমাদের দেখো a কত? m স্কয়ার, b কত? 2 ইনটু mc মাইনাস 2a আর c কত? c স্কয়ার। তো এখান থেকে আমি বি স্কয়ার মাইনাস 4ac টা বের করছি দেখো। এটাকে স্কয়ার করলে কত হয়? 2 কে স্কয়ার করলে 4 আর এটা কত এমসি মাইনাস 2 এ হোল স্কয়ার মাইনাস 4ac 4 কত 4 এ কত এম স্কয়ার সি কত সি স্কয়ার এটা দিছি আমরা। তারপরে এখান থেকে আমরা ইয়া করে সি এর একটা ভ্যালু বের করছি আমরা। সি এর ভ্যালুটা কত পাইছি? সি ইকুয়ালস টু এ বাই এম। y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তের স্পর্শক হবে যদি c ইকুয়ালস টু a বাই m হয়। ঠিক আছে? তাহলে c ইকুয়ালস টু যদি কি হয়? a বাই m হয়। ওকে? তদ্রূপ যদি এখানে কত y স্কয়ার ইকুয়ালস টু 4ax তদ্রূপ যদি এটা ত্বরক পরাবৃত্তের সমীকরণটা যদি উল্টায় যায় যে y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি x স্কয়ার ইকুয়ালস টু 4ay মানে পরাবৃত্তের সমীকরণটা পাল্টায় গেছে। তাইলে c ইকুয়ালস টু কি হবে? মাইনাস am স্কয়ার। বুঝতে পারছো? এরকম এখানে ২-৩ টা ম্যাথ আছে। আমি একটা ম্যাথ একটু দেখাই যে দেখো খেয়াল করো। k এর মান কত হলে 2x y k রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তের স্পর্শক। আচ্ছা স্পর্শক নিয়ে আমি ম্যাথ আরো করাবো। আপাতত এই থিওরি দুটি একটু জানা থাকলেই হবে। স্পর্শক নিয়ে আমি ম্যাথ দেখাতে চাইতেছি না আপাতত। কারণ এগুলো নিয়ে আমাদের ইয়া করার আছে। আমি পরাবৃত্তের নিয়ে আমি এখন কিছু ম্যাথ দেখাবো তোমাদের। কয়েকটা ম্যাথ তোমাদের বই থেকে ম্যাথ দেখাবো। কারণ থিওরি পড়াইলে ক্লিয়ার হয় না। কয়েকটা ম্যাথ না দেখাইলে জিনিসগুলো আসলে ক্লিয়ার হয় না। ঠিক আছে? তো আমি কয়েকটা ম্যাথ তোমাদের একটু দেখাইতে চাচ্ছি। দেখো আ আমি তোমাদের বইয়ের ম্যাথই এগুলা। হয়তো ইয়া থেকে আমি বইয়ের ম্যাথগুলা আমি যেগুলা বোর্ডে বেশি আসছে সেগুলো দেখানোর চেষ্টা করব। কারণ বোর্ডের গুলাই আসে আর বোর্ডের গুলা পড়লে বাকিগুলা সবই ক্লিয়ার হয়ে যায়। বাকিগুলা তোমরা নিজের দায়িত্বে করে নিবা। যেমন তোমাদের বইতেই আছে ২ নাম্বারে পরাবৃত্তে তোমাদের বিভিন্ন জিনিস বের করতে বলবে। ১ম তোমার আ কি আমরা সূত্র পড়ছিলাম। যেমন আমি তোমাদের কিছু সূত্র দেখাই। আমি লাস্ট ক্লাসেও তোমাদের এগুলা দেখাইছি সূত্রগুলা। আ তোমরা করবা ম্যাথগুলা এই সূত্রগুলা কাজে লাগায়া এই যে আমি কিছু দেখাইছিলাম যে তোমাদের এই যে সূত্রগুলো দেখাইছিলাম যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। তাহলে এটাই আমাদের এগুলা আমাদের
বের করতে হবে। এখন এই ম্যাথের মধ্যে আমাদের প্রথম যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো বের করতে হবে। পরবর্তীতে আমাদের বিভিন্ন লেখচিত্র নিয়ে ম্যাথ লাগবে আমাদের। প্রথম যেমন একটা ম্যাথ করছে y স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3। আমাদের কি কি বললো? নিচের প্রতিটি পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখা, নিয়ামক রেখার সমীকরণ, এগুলা সব কয়টা সমীকরণ আর কি নির্ণয় করতে বলছে। তুমি যদি এই ম্যাথগুলো প্রত্যেকটা করতে পারো এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখো কয়েকটা করাই দিচ্ছি। প্রথমে y স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3। দেখো আমি তোমাদের কয়েকটা বুঝাই দিচ্ছি। তো প্রথম ম্যাথটা দেখো, এই যে তোমার এখানে দিছে আমাদের পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3। ঠিক আছে? তো আমরা এটা কিভাবে করব? যে আমাদের তো আমরা তো y স্কয়ার আছে, আমাদের পরাবৃত্তের দুইটা সমীকরণ। একটা হলো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর একটা হলো x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তো স্কয়ার কিন্তু একটা থাকতেছে, হয় x নাইলে y। এখানে স্কয়ারটা y আছে, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 2x প্লাস 3 এভাবে আমি লিখলাম। তো আমি এখানে y এর সাথে যাই থাকুক না কেন, y এর সাথে প্লাস আকারেও কিছু থাকতে পারে, মাইনাস আকারেও কিছু থাকতে পারে, সেটা ইকুয়ালস টু আমি বড় হাতের y ধরবো। এটা একটা কৌশল। তো y ইকুয়ালস টু বড় হাতের y ধরলাম, আর x এর সাথে কি আছে x প্লাস 3। তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু আমি বড় হাতের x ধরলাম। তাহলে আমাদের সমীকরণটা কিরকম দাঁড়ায়? বড় হাতের y স্কয়ার ইকুয়ালস টু কত? 2x। বড় হাতের y স্কয়ার ইকুয়ালস টু কত? বড় হাতে ক্যাপিটাল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত? 2 ক্যাপিটাল এক্স। ঠিক আছে? এখন আমাদের পরাবৃত্তের সমীকরণটা কি? আমাদের পরাবৃত্তের সমীকরণটা এই যে এখানে দেওয়া আছে, দেখো একটা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax। ওয়াই স্কয়ার থাকবে, তারপর কি 4 থাকবে, তারপর a এর একটা ভ্যালু থাকবে, তারপর x থাকবে। তো আমাদের যেটা আসছে, আমাদের এখানে যেটা আসছিল সেটা হলো আমাদের বড় হাতের ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত? 2x। এটা আমাদের আসছিল যে আমাদের বড় হাতের y ইকুয়ালস টু ছোট হাতের y ধরলাম, আর বড় হাতের x ইকুয়ালস টু x প্লাস 3 ধরলাম, এরকম আসছে। বাট আমাদের তো এইভাবে রাখলে হবে না, আমাদের এটার মতো সাজাইতে হবে, x স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর মতো সাজাইতে হবে। তো আমাদের সামনে একটা 4 আনবো। 4 এনে দেখো হাফ গুণ করলে কিন্তু 2 হয়ে যাচ্ছে, তারপর x। তাহলে আমাদের কি y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তো এটার সাথে আমরা এই সমীকরণটা তুলনা করব, y স্কয়ার ইকুয়ালস টু 4x এর সাথে তুলনা করব। দেখো তুলনা করলে আমরা a ইকুয়ালস টু কি পেয়ে যাই? হাফ পেয়ে যাই। তাইলে আমাদের a এর ভ্যালু কত? হাফ। এবার আমরা একটা একটা করে বের করব। আমাদের a এর ভ্যালু বের করতে পারলে কিন্তু সব বের হয়ে যায়। a এর ভ্যালুটা আমরা বের করতে পারছি, এখন আমরা সব বের করব। আমাদের পরাবৃত্তের প্রথমে আমরা বের করব কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কিভাবে বের করব দেখো। শীর্ষবিন্দু কত? আমরা নরমালি এই সমীকরণের ক্ষেত্রে চিন্তা করো, আমাদের কোন সমীকরণটা নিতেছি খেয়াল করো। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের শিশুবিন্দু কত? 0,0। বাট এখানে এক্স আর বড় হাতের এক্স আছে, তাই আমাদের শিশুবিন্দু 0,0। বড় হাতের এক্স ইকুয়ালস টু 0 তাইলে, আর ছোট হাতের বড় হাতের এক্স ইকুয়ালস টু 0, বড় হাতের ওয়াই ইকুয়ালস টু 0। শিশুবিন্দু যেহেতু 0,0, ঠিক আছে? তাইলে বড় হাতের এক্স এর জায়গায় কি আছে? এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস 3। আর বড় হাতের ওয়াই ইকুয়ালস টু কত? ছোট হাতের ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমাদের পরাবৃত্ত শীর্ষবিন্দুটা কত? মাইনাস 3,0। এভাবে আমাদের বের করতে হবে। তারপর হলো উপকেন্দ্র। আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? a, 0। উপকেন্দ্র কত? a, 0। তাইলে দেখো a এর জায়গায় আমরা কি লিখবো? এটা এখানে এটা কি? এটা কত? ভুজ। ভুজ মানে কত? বড় হাতের x। আর জিরোটা কি? ওয়াই। কোটি মানে কত? বড় হাতের ওয়াই। তাহলে এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু কি? জিরো। এক্স ইকুয়ালস টু, এক্স এর ভ্যালু কত ছিল? এক্স ছোট হাতের এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত? হাফ। সুতরাং এক্স ইকুয়ালস টু মাইনাস 5/2। আর ওয়াই ইকুয়ালস টু কত? জিরো। তাহলে ছোট হাতের ওয়াই ইকুয়ালস টু কত হবে? জিরো। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? মাইনাস 5/2, 0। এভাবে আমাদের বের করতে হবে। ঠিক আছে? যেহেতু আমরা আমরা এখানে তুলনা করে নিছি, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের একটা সমীকরণটা। তারপরে ধরো আমাদের কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a। তাহলে 4 ইনটু হাফ মানে কত? 2 একক। ঠিক আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? x ইকুয়ালস টু a। ঠিক আছে? আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল? x ইকুয়ালস টু a, মানে বড় হাতের x ইকুয়ালস টু a। কারণ আমরা এই সমীকরণ থেকে সব লিখতেছি। y, বড় হাতের y স্কয়ার ইকুয়ালস টু 4a বড় হাতের x। তাহলে বড় হাতের x ইকুয়ালস টু a, বড় হাতের x এর ভ্যালু কত? x প্লাস 3 ইকুয়ালস টু হাফ। তাহলে 2x প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাকে লসাগু করলে, আর অক্ষরেখার সমীকরণ যেহেতু y স্কয়ার, তাহলে এটা দেখো আমাদের এই পরাবৃত্তটা দেখতে কিরকম হবে? অনেকটা এইরকম হবে। ঠিক আছে? তাহলে অক্ষরেখাটা কি?
এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু 0। বড় হাতের y এর জায়গায় আমরা ভ্যালুটা বসায় দিব। বড় হাতের y টা কি? ছোট হাতের y ছিল, y ইকুয়ালস টু 0। ওকে। তারপর আমাদের আসে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি ছিল? x ইকুয়ালস টু মাইনাস এ, ওইটাই আমরা লিখছি দেখো। x ইকুয়ালস টু কত? মাইনাস এ। তাহলে x প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস অফ, তাহলে 2x প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা আমাদের নরমাল একটা ম্যাথ একটা। কিন্তু এই টাইপের ম্যাথ তোমার পরীক্ষায় আসবে। এগুলা খুব ইম্পোর্টেন্ট ম্যাথ। ঠিক আছে? তারপর পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। পরেরটাও আমরা দেখব। পরেরটাও দেখো আমরা পরেরটাও আমরা ওইভাবে করছি আমরা। y স্কয়ার ইকুয়ালস টু 8x প্লাস 5। আমি পরবর্তী সমীকরণগুলো একটু দেখাই দিই, তোমরা বাকিগুলো ম্যাথটা একটু দেখে নিও। কয়েকটা ম্যাথ আমি একটু দেখাবো। এই যে দেখো, পরের ম্যাথটা হলো অনেকটা এই যে এরকম দেখো, y স্কয়ার ইকুয়ালস টু 8x প্লাস 5। আমরা এমন ভাবে করব x আর y এর সাথে কোনো সহগ রাখবো না। তো এখানে দেখো x এর সাথে 8 আছে, তো 8 কমন নাও আমরা, তাহলে কি হবে? x প্লাস 5/8। তো আমরা এখানে ধরে নিব তারপর আগের মতো y, ছোট হাতের y ইকুয়ালস টু বড় হাতের y, x মাইনাস প্লাস 5/8 বড় হাতের x। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? y স্কয়ার ইকুয়ালস টু 8x হয়েছিল। বড় হাতের y স্কয়ার ইকুয়ালস টু কি হবে? 8x। তো এটাকে আমরা 8 টাকে 4 যেহেতু আনতে হবে, তাহলে y ইকুয়ালস টু 4 ইনটু 2 ইনটু x। তো এটার সাথে কম্পেয়ার করলে a এর ভ্যালু কত পাই? 2। মানে আমাদের a এর ভ্যালুটা আছে কত? 2। তো আগের মতো সেম শীর্ষবিন্দু কত? 0,0, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। বড় হাতের x এর ভ্যালু বসায় দিবা, x প্লাস 5/8 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু মাইনাস 5/8। আর বড় হাতের y ইকুয়ালস টু কত? ছোট হাতের y, যেহেতু সাথে কিছু নাই, তাহলে y ইকুয়ালস টু 0। শীর্ষবিন্দু মাইনাস 5/8, 0। বাকিগুলা তুমি পারবা। তুমি আশা করি আগেরটার মতোই সেম, যেহেতু এটা একই, কম্পেয়ার করলে একই জিনিস আসে। ঠিক আছে? তারপরে একটু অন্যরকম হইতে থাকতে পারে। এই যে যেমন তোমার ধরো আরেকটা ম্যাথ আছে, আমি একটু দেখি। যেমন তোমার এই যে এটা আছে। তোমার ধরো ওই যে y মাইনাস 2 হোল স্কয়ার 8 ইনটু x মাইনাস 4। তাহলে এরকম থাকলে তুমি কি করবা? তো এখানে y মাইনাস 2 ইকুয়ালস টু কি ধরতে হবে? বড় হাতের y। x মাইনাস 4 ইকুয়ালস টু কি ধরতে হবে? বড় হাতের x। তারপর তুমি সমীকরণটা কি দাঁড়ায়? y স্কয়ার ইকুয়ালস টু 8x। তারপর তুমি এটাকে কম করে 4ax এর মতো বানাবা। এজন্য কত? 4 ইনটু 2 ইনটু x। তারপর তুমি বাকি ম্যাথগুলো ওই আগের মতোই সেম ম্যাথগুলো করবা তুমি। যেমন তোমার এই যে এখানে একটা ম্যাথ আছে, y স্কয়ার মাইনাস 8x প্লাস 8y ইকুয়ালস টু 0। এই টাইপের ম্যাথ কি দেখো, একটা জগা খিচুড়ি টাইপ আছে, বাট আমরা ওইভাবে নিব, x গুলাকে এক পাশে আনবো, y গুলাকে এক পাশে আনবো। তাহলে দেখো আমরা কি করছি এখানে, x টাকে এই পাশে নিয়ে গেছি, আর ওয়াই স্কয়ার মাইনাস এইট ওয়াইটাকে, ওয়াই স্কয়ার প্লাস এইট ওয়াইটাকে এক পাশে রাখছি। ঠিক আছে? তারপর দুই পাশে 16 যোগ করছি আমাদের সুবিধার জন্য। তারপর দেখো এখানে হয়ে যায় ওয়াই প্লাস 4 হোল স্কয়ার হয়ে যায়, আর এখানে 8 কমন নিলে কত? এক্স প্লাস 2, আগের মতোই হয়ে গেল। ঠিক আছে? এরকম ম্যাথ তুমি তারপর এখান থেকে দেখে দেখে ইয়াটা করবে, যে এখানে কিছু ম্যাথ আছে। ওয়াই স্কয়ার, যেমন এই ম্যাথটা একটু দেখাই আমি। ওয়াই স্কয়ার মাইনাস 2y মাইনাস 4x প্লাস 9। তাহলে ওয়াই গুলাকে এক পাশে রাখো, এক্স গুলাকে এক পাশে নাও। ঠিক আছে? তো এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার ওয়াই স্কয়ার মাইনাস 2y, এখানে যদি আমরা 1 কোনোভাবে আনতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র বসাইতে পারবো। এই জন্য দুই পাশে আমরা 1 যোগ করছি। তো এখানে কি হয়? ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তাহলে ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার। আর এখানে কত? 4x মাইনাস 8, মানে 4 কমন নিলে কত? x মাইনাস 2। তারপর আমরা কি করব? y মাইনাস 1 ইকুয়ালস টু বড় হাতের y ধরবো, x মাইনাস 2 ইকুয়ালস টু বড় হাতের x ধরবো। ঠিক আছে? তো সমীকরণটা দাঁড়ায় কত? y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 1 ইনটু x। তাহলে a এর ভ্যালু কত? 1। তারপর শীর্ষবিন্দু কত? 0,0। 0,0 মানে কত? বড় হাতের x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। x এর ভ্যালুটা বসাও তুমি, x এর ভ্যালুটা কত? x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2। আর y এর ভ্যালু কত? y মাইনাস 1। তাহলে y ইকুয়ালস টু 1। তাহলে শীর্ষবিন্দুটা হবে কত? 2, 1। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a, 0। সুতরাং বড় হাতের x ইকুয়ালস টু a, বড় হাতের y ইকুয়ালস টু 0। তাহলে কত? x মাইনাস 2 ইকুয়ালস টু 1। সুতরাং x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 1। উপকেন্দ্র 3, 1। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, মানে 4 একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? বড় হাতের x ইকুয়ালস টু a, তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 3। আর অক্ষরেখার সমীকরণ, যেহেতু এটা y স্কয়ার আছে, সুতরাং অক্ষরেখার সমীকরণ হবে কত? y ইকুয়ালস টু 0, মানে y মাইনাস 1 ইকুয়ালস টু 0। আর নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস a, মানে x মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 1। আশা করি এই ম্যাথগুলা, বাকি ম্যাথগুলা তোমরা পারবা। কারণ এই ম্যাথগুলা করলে তোমার সমীকরণ সম্পর্কে ধারণা হয়ে যায়। মানে তোমার মানে কি কি জিনিস হবে, কোনটা কি 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 হচ্ছে, তোমার কি কি ইয়াটা যাচ্ছে, মানে প্রবলেম গুলা কিরকম, এগুলা তুমি এখান থেকে ধরতে পারবা। ঠিক আছে? এখান থেকে ম্যাথ গুলা কইরো, কোনো ম্যাথে প্রবলেম হলে আমাকে বইলো। ঠিক আছে? একটু দু একটা একটু কমপ্লেক্স হইতে পারে, একটু ঝামেলা হইতে পারে, বাট একটু করলেই তোমরা পারবা আশা করি। যেমন এখানে এই যে একটা এই যে, বাট 3 নাম্বার ম্যাথ গুলাতে কি করছে, 3 নাম্বার ম্যাথ গুলাতে তোমার সমীকরণটা পাল্টাই দিছে।
তো আমরা দেখি সমীকরণটা পাল্টাইলে দুই একটা ম্যাথ দেখি কিরকম। একটু আগে ছিল ওয়াই স্কোয়ারের সবগুলা ম্যাথ ছিল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ওই সমীকরণে ছিল। এখন তোমার সমীকরণটা আসছে কি এক্স স্কোয়ার, দেখো প্রত্যেকটাতে এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার থাকলে আমি মাঝখান থেকে কয়েকটা ম্যাথ দেখি। প্রথম ম্যাথটা দেখি প্রথমে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই প্লাস 2। তো আগের মতোই তুমি ধরে নিবা, যেহেতু এক্স এর সাথে কিচ্ছু নাই, ছোট হাতের এক্স ইকুয়ালস টু বড় হাতের এক্স ধরে নিবা, আর ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু বড় হাতের ওয়াই নিবা। তাহলে আমাদের কি সমীকরণটা দাঁড়ায়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। তো আমরা এটাকে, যেহেতু আমাদের 4 তারপর a এর ভ্যালুটা দেখাইতে হবে, তারপর y দেখাইতে হবে, তাহলে 4 ইন্টু 1 ইন্টু y। তো এটাকে কি লিখতে হবে, এটার সাথে তুলনা করলে a এর ভ্যালু 1। তো শীর্ষবিন্দু কত, 0,0। এটাতে কিন্তু কোনো চেঞ্জ নাই, আমরা আগের ক্লাসে দেখছিলাম সমীকরণ পাল্টাইলে কি কি চেঞ্জ হয়। তো x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0, x এর ভ্যালু কত, ছোট হাতের x ইকুয়ালস টু 0 আর y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু -2। তাহলে শীর্ষবিন্দু 0, -2 তে। উপকেন্দ্র কত, 0, a, কারণ আমাদের সমীকরণ পাল্টাই গেছে। তাহলে কি x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু a। x মানে কত, ছোট হাতের x ইকুয়ালস টু 0 আর y প্লাস 2 ইকুয়ালস টু 1, তাহলে y ইকুয়ালস টু -1। তাহলে 0, -1। আর উপকেন্দ্রিক লম্ব সেম ছিল 4a, 4 ইনটু 1 ইকুয়ালস টু 4 একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি ছিল, y ইকুয়ালস টু a, যদি সমীকরণটা পাল্টায় যায় তাহলে y প্লাস 2 ইকুয়ালস টু 1, মানে ছোট হাতের y প্লাস 1 ইকুয়ালস টু 0। এরকম অক্ষরেখার সমীকরণ কি, x ইকুয়ালস টু 0, কারণ এখন এই পুরো পরাবৃত্তটা কিরকম, অনেকটা এইরকম। তাহলে এরকম হইলে কি অক্ষরেখা কোনটা, y অক্ষ, আর y অক্ষের সমীকরণ কত, বড় হাতের x ইকুয়ালস টু 0। ঠিক আছে। আর নিয়ামক রেখার সমীকরণ y ইকুয়ালস টু কি, মাইনাসে, তাহলে কি y প্লাস 2 ইকুয়ালস টু মাইনাসে, y প্লাস 3 ইকুয়ালস টু 0। এগুলো আমরা দেখতে পারলাম, এগুলা ইয়াটা দেখলাম। তারপর আমরা পরে আরো পরের একটা ম্যাথ দেখি, যে তোমার যদি এরকম থাকে, যেমন তোমার বেশিবার বোর্ডে আসছে এরকম একটা ম্যাথই দেখি আমরা। এই যে তোমার 5, 3 এর 6 নাম্বার ম্যাথটা দেখি। এক্স স্কয়ার ইকুয়ালস টু 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এটা একটু সাজাইতে একটু কষ্ট হইতেও পারে তোমার। তো তোমাকে এক্স গুলো একপাশে নাও, ওয়াই গুলো একপাশে নাও, ঠিক আছে। তো 5x স্কয়ার 15x 10y 5। তাহলে এখান থেকে দেখো এক্স স্কয়ারের সাথে আমরা 5টা না রাখি, এক্স স্কয়ার প্লাস 3x, আর এখানে 5টা কমন নিয়ে ওই পাশে ভাগ করে দিছি আমরা, ঠিক আছে। তো 5টা কমন নিয়ে ভাগ করে দিছি, তারপর কি করছে দেখো, আমাদের এক্স স্কয়ার ইকুয়ালস টু 3x ছিল, ঠিক আছে, এক্স স্কয়ার প্লাস 3x ছিল। তাহলে আমাদের দেখো এখানে কি করতে হবে, যেহেতু 3x আছে, তো আমরা এটাকে ওইভাবে সাজানোর জন্য, মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে সাজানোর জন্য আমরা কি করব, মানে এই বাম পাশে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে সাজাইতে হবে। তো 3x ছিল, তো আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এক্স ইন্টু 3/2, এই 2 2 কাটা গেলে কত হয়, 3x। তাহলে 3/2 লাগবে দুই পাশে। তো দুই পাশে আমি 3/2 হোল স্কয়ার কি করছি, যোগ করছি। তো কি করবে, এটা কি x প্লাস 3/2 হোল স্কয়ার হয়ে গেল। আর এটা কত, এটা তারপর এরকম হলো, তারপর এখানে তুমি লসাগু করো, লসাগু করে 40y প্লাস 61/20, তারপর 20 দিয়ে তুমি দুই পাশে ভাগ করে দাও, মানে সেপারেট করে দাও, তাহলে কি 2y প্লাস 61/20। তার এখান থেকে 2 কমন নিলে কত হয়, y প্লাস 61/40। তারপর তুমি ধরে নিবে x প্লাস 3/2 ইকুয়ালস টু বড় হাতের x, y প্লাস 61/40 ইকুয়ালস টু বড় হাতের y। তাহলে তোমার সমীকরণটা কিরকম দাঁড়ায়, x স্কয়ার ইকুয়ালস টু 2y দাঁড়ায়, বড় হাতের x স্কয়ার ইকুয়ালস টু 2y দাঁড়ায়। তো তুমি এটাকে কি করবে, 4 ইনটু হাফ ইনটু y, তাহলে a এর ভ্যালু হলো হাফ। তারপর তুমি একটা একটা করে আগের মতো ম্যাথ, যেটা তোমরা ওই পর কোন আর ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। তো আমরা এই টাইপের ম্যাথ দেখলাম, আরো কিছু ম্যাথ আমরা দেখবো। ধরো তোমার আমাদের একটা একটা করে ম্যাথ আমরা দেখি এখানে। তো এই যে একটা পরাবৃত্ত, এই টাইপের কিছু পরাবৃত্তের সমীকরণ, এই টাইপের আমরা সমীকরণের কিছু ম্যাথ দেখি আমরা, যে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 4px পরাবৃত্তটি 3, -2 দিয়ে বন্ধ অপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক স্থানাঙ্কটা বের করো। এখন ম্যাথটা একটু ভালো করে দেখো, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসতে পারে। এটাতে কি বলছে, একটা পরাবৃত্তের সমীকরণ দিছে কিন্তু p এর ভ্যালু বলে নাই। সেটা কি দিয়ে গেছে, 3, -2 বিন্দু দিয়ে গমন করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক স্থানাঙ্ক বের করো। মানে আমাদের a এর ভ্যালুটা লাগবে, মানে a এর জায়গায় এখানে p লিখছে, মানে p এর ভ্যালুটা লাগবে। আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে কি হবে, 4p, আর উপকেন্দ্রিক স্থানাঙ্কটা কি হবে, p, 0, ওইটা হবে। এখানে p এর জায়গায় এর জায়গায় p টা বলছে, বাট p এর ভ্যালুটা তো লাগবে। এখন p এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এখানে লেখা আছে y স্কয়ার ইকুয়ালস টু 4px পরাবৃত্তটি 3, -2 বিন্দু দিয়ে গমন করে। আমরা জানি কোন বক্ররেখা বা সরলরেখা কোন বিন্দু দিয়ে গমন করলে ওই বিন্দু দিয়ে ওই বক্ররেখা বা সরলরেখাটা কি হয়, সিদ্ধ হয়। সিদ্ধ হয় মানে কি, ওই বিন্দুর ভুজ x এর জায়গায় ওই বিন্দুর ভুজ বসে, আর y এর জায়গায় ওই বিন্দুর কোটি বসে। তাহলে 3টা কি x এর জায়গায় বসবে, আর -2টা কি y এর জায়গায় বসবে। এই যে পরাবৃত্তের সমীকরণ, এটা 3, -2 বিন্দুগামী। তাহলে দেখো আমরা y এর জায়গায় -2 বসাইছি, আর x এর জায়গায় 3 বসাইছি। তাহলে বসাইলে p এর ভ্যালু কত পাইলাম,
1/3। তাহলে পি এর ভ্যালুটা এখানে বসায় দাও। তাহলে সমীকরণটা হলো কি y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 1/3x। এটাই আমাদের 4 ইনটু 1/3x। তাহলে এটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে? y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে। তাহলে a এর ভ্যালু 1/3 পেলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a মানে 4 ইনটু 1/3 4/3। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a, 0। ঠিক আছে, এখানে আর আমরা বড় হাতের x বড় হাতের y কেন ধরে নেই? কারণ দেখো এখানে x আর y এর সাথে প্লাস বা মাইনাস আকারে কিছু নাই। এজন্য আমরা ডিরেক্ট a, 0 আর কি লিখে দিলাম 1/3, 0। ঠিক আছে, এরকম কিছু ম্যাথ দেখবা তোমরা কোন ভিডিওতে, এরকম কিছু আমরা ম্যাথ দেখবা তোমরা বইয়ের মধ্যে পাবা। যেমন তোমার এই যে আরো কিছু ম্যাথ দেখে আমরা 6 এর y স্কয়ার ইকুয়ালস টু 9x পরাবৃত্তটির উপরস্থিত p বিন্দুর কোটি 12 ওই বিন্দুর উপকেন্দ্রিক স্থানাঙ্কটা উপকেন্দ্রিক দূরত্বটা বের করো। আচ্ছা, উপকেন্দ্রিক দূরত্বটা বলি পরে। আমরা দেখো এই যে খেয়াল করো, আমরা আগে চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে চিত্র দিয়ে অনেক কিছু বোঝা যায়। তো তোমার ধরো এটা হলো কি y অক্ষ, এটা x অক্ষ, এটা হলো পরাবৃত্তটা। এবার একটু কালারটা চেঞ্জ করে দেখাই। এটা দেখো আমাদের উপকেন্দ্র, এটা উপকেন্দ্র। ঠিক আছে, উপকেন্দ্র। আর আমাদের এখানে একটা পি বিন্দু আছে, পি বিন্দু। এই পি বিন্দুর কোটি বলে দিছে 12। তাহলে কি ধরো পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরলাম? আলফা কমা কি হবে? 12। আলফা কমা 12 কেন পি বিন্দুর স্থানাঙ্ক? কারণ পি বিন্দুতে দেখো আমাদের কোটি বলে দিছে 12, এজন্য আমরা কোটিটা 12 লিখে ফেলছি, আর ভুজটা জানি না। এখন উপকেন্দ্রিক দূরত্ব বলতে কাকে বলে? আমি তো এটা তো লাস্ট ক্লাসে পড়াই নাই। উপকেন্দ্রিক দূরত্ব আবার নতুন কোনো টার্ম নাকি? উপকেন্দ্রিক দূরত্বটা হলো এই উপকেন্দ্র থেকে এই পি বিন্দুর দূরত্ব। মানে উপকেন্দ্র ধরো এস, এই এস থেকে পি বিন্দুর দূরত্ব মানে এস পি, এটাকে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলি। তাহলে আমাদের এস থেকে পি এর দূরত্বটা বের করতে হলে কি লাগবে? এস বিন্দুর স্থানাঙ্ক লাগবে, পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এস বিন্দুর স্থানাঙ্ক তো আমরা বের করতে পারবো সমীকরণ থেকে। আর পি বিন্দুর দেখো আমাদের কি আছে? কোটি আছে কিন্তু ভুজ নাই। তাহলে এটা কিভাবে বের করব আমরা? তো বের করার একটা ওয়ে আছে, আমরা দেখি সামনে কিভাবে বের করতে হয়। তো আগে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক মানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি। তা আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 9x সমীকরণটা আছে। তো এটাকে আমরা কি লিখবো? 4ax এর মতো করে বানায় লিখবো। তাহলে কি 4 ইনটু 9/4x। তাহলে এটাকে y স্কয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে তুলনা করলে কি a ইকুয়ালস টু 9/4 পাই। যেহেতু x আর y এর সাথে প্লাস বা মাইনাস আকারে কিছু নেই, তাহলে ডিরেক্ট পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 9/4, 0 মানে a, 0। আচ্ছা, এবার আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কত? আলফা, 12। এটা তো দেখলাম আমরা। আচ্ছা, এখানে কি করছে? তো এই দেখো আলফা কম, এখন খেয়াল করো এই পরাবৃত্তটা কিন্তু পি বিন্দু দিয়ে গমন করছে। পরাবৃত্তের সমীকরণ কত? y স্কয়ার ইকুয়ালস টু 9x। এটা কিন্তু পি বিন্দু দিয়ে গমন করছে। আমরা জানি কোনো বিন্দু দিয়ে গমন করলে সেই বিন্দু দিয়ে ওই বক্ররেখার সমীকরণটা কি হয়? সিদ্ধ হয়। এখানে পরাবৃত্তটা অবশ্যই বক্ররেখা। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 9x সমীকরণটা কি? পি আলফা, 12 দ্বারা কি হবে? সিদ্ধ হবে। মানে এই আলফাটা কি x এর জায়গায় বসবে, আর 12টা কি y এর জায়গায় বসবে। এখানে দেখো এটাই লিখছে। এই যে দেখো 12 স্কয়ার, 12 স্কয়ার ইকুয়ালস টু কত? 9 আলফা। তাহলে আলফা ইকুয়ালস টু কত? 16। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম? 16, 12। তাহলে এবার পি বিন্দু থেকে তুমি এস বিন্দুর দূরত্ব বের করো। এস বিন্দুর স্থানাঙ্ক কত? 9/4, 0। আর পি বিন্দুর স্থানাঙ্ক কত? 16, 12, 0। এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করো। বুজদ্বয়ের পার্থক্য স্কয়ার, 9/4 - 16 স্কয়ার, 0 - 12 স্কয়ার। তাহলে কত? 18 সমস্ত 1/4। এত কমপ্লেক্স করে না লিখলেও যেটা আসে সেটা তুমি ডিরেক্ট লিখে দিলা। এটা তো কোনো সমস্যা নেই। এত তোমার সমস্ত আকারে দেখাইতে হবে এরকম কোনো কথা নেই। তো এই টাইপের ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা আরো কিছু দেখতে পাই, কয়টা ম্যাথ দেখতে পারি আজকে। আমাদের এই চ্যাপ্টার শেষ করতে ইনশাল্লাহ 2 দিনে শেষ হয়ে যাওয়ার কথা আমাদের। উপবৃত্ত অধিবৃত্ত সহ, কারণ উপবৃত্ত অধিবৃত্ত অনেকটা এরকম। আচ্ছা দেখো, এই যে এখানে আরেকটা ম্যাথ দেখছি, আমরা ম্যাথটা একটু দেখি। এখানে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, 6 এর ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আমরা হয়তো 2-3টা ম্যাথ থেকে যাবে আমাদের, নেক্সট ক্লাসে আমরা দেখাবো। y স্কয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এবার একটু উল্টা বলে দিছে। এবার বলে দিছে এই যে যে সমীকরণটা, পরাবৃত্তের সমীকরণ বলে দিছে y স্কয়ার ইকুয়ালস টু 8x। উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দু, মানে সরি, পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু, পরাবৃত্তের উপরস্থ কি? একটা পি, একটা বিন্দু। এই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বলে দিছে, মানে এস থেকে পি এর দূরত্ব 8, এটা বলে দিছে। পি বিন্দুর ভুজ বা কোটি কিছু বলে নাই। এস থেকে পি এর দূরত্ব মানে এস পি ইকুয়ালস টু কত বলে দিছে?
8 বলে দিছে। এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। এখন পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে বের করব? দেখি আমরা কিভাবে বের করি আমরা। এখন আমরা এটা একটু তাহলে বোঝাই যাচ্ছে যে পি বিন্দুর মানে x আর y এর ভ্যালু, স্থানাঙ্ক, ভুজ আর কোটি দুইটাই বের করতে হবে। একটু আগে তো কোটি দেওয়া ছিল সেটা। তবে আগে আমরা এস বিন্দুর স্থানাঙ্কটা বের করি। আমাদের আগে a এর ভ্যালু লাগবে। তো আমাদের সমীকরণটা কত? y স্কয়ার ইকুয়ালস টু 8x। এটাকে কি লিখতে পারি? 4 2 x। তাহলে আমাদের এখান থেকে a এর ভ্যালু হইলো 2। তাইলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a, 0 মানে 2, 0। এস বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 0। এবার আমরা কি করব? আগের মতোই এই যে এখানে p থেকে এই নিয়ামক রেখার উপর প্রাইম নিয়ামক রেখার উপর pm লম্ব টানবো। তাহলে আমাদের পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী sp কিন্তু pm। ঠিক আছে? sp pm। তাহলে sp যেহেতু pm এর জায়গায় দেখো লেখা যায় zn। এই যে এটা n, এই বিন্দুটা কিন্তু n। তাহলে pm এর জায়গায় লেখা যায় zn। তাহলে sp zn। zn কে কি লেখা যায়? az প্লাস an। ঠিক আছে? এখন দেখো খেয়াল করো আমরা কেন এটা করতেছি। আমরা যদি an এর ভ্যালুটা পাই, আচ্ছা একটু উপরে নিই আমরা, যেহেতু এই যে দেখো আমরা যদি an এর ভ্যালুটা পাই, সাপোজ ধরো আমরা a থেকে n এর দূরত্বটা পাইলাম, তাইলে কিন্তু আমরা ভুজটা পেয়ে যাচ্ছি। কারণ এটা হলো মূলবিন্দু, মূলবিন্দু থেকে এই n পর্যন্ত দূরত্বটাই কত? x। আর n থেকে p হলো কি? y। তাহলে আমরা an টা যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই বিন্দুর ভুজটা পেয়ে গেলাম। আর ভুজ পেয়ে গেলে কোটি পাইতে কোনো ঝামেলা হবে না, আগের মতোই আমরা বের করে ফেলতে পারবো। তাইলে আমরা এই জন্যই লিখছি, আমরা পরাবৃত্তের জন্য কি জানি? sp pm। pm এর জায়গায় আমরা কি লিখতে পারি? zn, একই কথা। pm আর zn একই কথা। তাহলে sp zn। zn কে কি লিখতে পারি? az প্লাস an। এখন এসপি, এসপি তো আমাদের কি? উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব 8 দেওয়া আছে। তাহলে এসপি লিখলাম 8। আর এজেড, এজেড কত? এ থেকে জেড এর দূরত্ব আমরা জানি কি? ছোট হাতের এ। এ থেকে এস এর দূরত্ব আর এ থেকে জেড এর দূরত্ব সমান, এবং সেটা কত? ছোট হাতের এ। আর এ এন টাই কত? এক্স। তাহলে কি? 8 ইকুয়ালস টু এ প্লাস এক্স। এ এর ভ্যালু কত? 2 এ যে বের করছি আমরা। তাহলে কত? এক্স ইকুয়ালস টু 6। তাহলে ওই পি বিন্দুর ভুজটা কত? 6। ঠিক আছে? এখন পি বিন্দুর স্থানাঙ্ক কত? 6, y হয়ে গেল। পি বিন্দুর স্থানাঙ্ক এখন কত হয়ে গেল? 6, y। ঠিক আছে? এখন এই বিন্দু দিয়ে পরাবৃত্তের সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। পরাবৃত্তের সমীকরণটা কি ছিল? y স্কয়ার ইকুয়ালস টু 8x। এটা কি হবে? সিদ্ধ হবে। মানে কত? 6 টা x এর জায়গায় বসবে আর y টা y এর জায়গায় বসবে। তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 8 ইনটু 6 মানে y স্কয়ার ইকুয়ালস টু 48। তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস 4√3। ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস 4√3। তাহলে আমাদের নির্ণয় ওই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x এর ভ্যালু হলো আসছিল কত? 6 আর y এর ভ্যালু কত? প্লাস মাইনাস 4√3। তাহলে আমাদের কত হলো? 6, প্লাস মাইনাস 4√3। আচ্ছা, তারপরে দেখো আরেকটা ম্যাথ আমরা দেখতে পারি কিনা। আরেকটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা দেখবো। এখন যা দেখতেছি সবই আমাদের, দেখো আমাদের কি বলছে? 1, 1, এই যে আমাদের এই সমীকরণটা আমরা বের করা শিখছিলাম আমরা। আমরা একটু আগে দেখছি, আজকে থিওরিটা দেখছি। সুতরাং এটা তেমন কোনো ঝামেলা হবে না। যেটা হলো তোমার 1, 1, ঠিক আছে? 3x প্লাস 4y ইকুয়ালস টু 1। নিয়ামক রেখা আর নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের একটু আগে দেখছি উপকেন্দ্রের স্থানাঙ্ক আর কি দেওয়া থাকলে, কি জানো? উপকেন্দ্রের স্থানাঙ্ক আর যদি কি জানো? উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামক রেখার সমীকরণ থাকলে পরাবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু একটু আগেই আমরা দেখছি। আমরা দেখি একটু সূত্রটা। ঠিক আছে? এই যে আমরা সূত্রটা এটা দেখছিলাম, এটা একটু আগেই আমরা দেখছি। এই যে এখানে দেখছিলাম, এই যে x মাইনাস আলফা স্কয়ার মানে আলফা, বিটা কি? শীর্ষবিন্দুর স্থান উপকেন্দ্রের স্থানাঙ্ক। আলফা কমা বিটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। x মাইনাস আলফা স্কয়ার y মাইনাস বিটা স্কয়ার ইকুয়ালস টু কত? ax প্লাস by প্লাস c বাই কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? তো আমরা এটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এখানে দেখো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 1, 1 মানে আলফার ভ্যালু 1, বিটার ভ্যালু 1। আর নিয়ামক রেখার সমীকরণটা সবকিছু এক পাশে নিয়ে আসবে, আরেক পাশে 0। তাহলে কত? 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা যদি ax প্লাস by প্লাস c এর সাথে কম্পেয়ার করি, a এর ভ্যালু কত? 3, b এর ভ্যালু কত? 4 আর c এর ভ্যালু কত? -1। তাহলে আমরা এখানে ওইটার মতো বসাবো। আমাদের কি ছিল? ওই যে রুট ওভার রাখছে দুই পাশে আর কি। sp pm রাখছে দুই পাশে। তাহলে রুট ওভার x মাইনাস আলফা স্কয়ার y মাইনাস আলফা স্কয়ার y মাইনাস বিটা স্কয়ার ইকুয়ালস টু কি ছিল? ax প্লাস by প্লাস c বাই কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। দুই পাশে রুট করলে আর কি এটা চলে যায় আর কি। তো এখানে দেখো
আলফার ভ্যালু কত 1, বিটার ভ্যালু 1, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার আর ax প্লাস by প্লাস c মানে সমীকরণটা এখানে বসায় দেওয়া। আর রুট ওভার কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তারপর কত x মাইনাস 1 হোল স্কয়ার y মাইনাস 1 হোল স্কয়ার, দুই পাশে রুট করছে আর কি, এটা স্কয়ার হয়ে গেল বাই 25। তারপর তুমি কি করবে, এই জিনিসগুলোকে ভাঙাবা। ভাঙাবা কিভাবে, এখানে x মাইনাস 1 হোল স্কয়ার এটাকে ভাঙাবা, y মাইনাস 1 হোল স্কয়ার ভাগকে ভাঙাবা, এটাকে ভাঙাবা, এটাকে ভাঙাবা কিভাবে, এইটুকুকে তুমি a ধরো আর 1 কে b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসে, তারপর আবার ভাঙবা, ভাঙতে ভাঙতে তুমি কোথায় আসলা, এই পর্যায়ে আসলা। বুঝতে পারছো, এই পর্যায়ে আসলে এটাই হলো কি আমাদের পরাবৃত্তের সমীকরণ। দেখতে একটু অন্যরকম হইলো, এটা যতটুকু আসতে পারো তুমি ভাইঙা ভাইঙা যতটুকু আসতে পারো ওইটাই দেখাই দিলা, ওইটাই পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছে এখানে, অক্ষরেখার সমীকরণ বের করো। আমাদের দেখো নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে, এটা হলো আমাদের নিয়ামক রেখা, আর এটা হলো আমাদের কি অক্ষরেখা। নিয়ামক রেখার সমীকরণ কত 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা কি হবে তাইলে, অক্ষরেখার সমীকরণটা হবে কি, দেখো নিয়ামক রেখা আর অক্ষরেখা পরস্পর কিন্তু লম্ব। আমরা, তোমরা সরল রেখার মধ্যে পড়ে আসছো যে কোন লম্ব রেখার সমীকরণটা কি হয়, তাদের আহ এই এক্স এর সহগটা কার সামনে চলে যায়, ওয়াই এর সামনে, ওয়াই এর সহগটা কার সামনে চলে যায়, এক্স এর সামনে, আর চিহ্নটা পাল্টায় যায়। তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণটা কত 3x প্লাস 4y মাইনাস c ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, এক্স এর সহগ কত 3, সেটা ওয়াই এর সামনে চলে গেছে, ওয়াই এর সহগ কত 4, এটা এক্স এর সামনে চলে আসছে, মাঝখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে, প্লাস কে ইকুয়ালস টু 0। এখন এই অক্ষরেখাটা কি বিন্দুগামী সেটা একটু বলি। অক্ষরেখাটা কিন্তু এই যে উপকেন্দ্র দিয়ে গেছে, উপকেন্দ্র কত 1,1, তাহলে অক্ষরেখাটা 1,1 বিন্দুগামী। তাহলে 1,1 বিন্দুগামী হলে সেটা দিয়ে কি সিদ্ধ হবে, এখানে 1 আর 1 বসায় দাও, তাহলে কে এর ভ্যালু পাবা, কে এর ভ্যালু -1, এটা তারপর এখানে বসায় দাও, তাহলে 4x 3y 1 ইকুয়ালস টু 0। এই যে দেখো এখানে আরো সেম ম্যাথ দেওয়া আছে, সাতের ম্যাথ গুলা তোমরা এখানে দেখতে পাবা, একই রকম ম্যাথ, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, আর কি তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তুমি এটা দিয়ে পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবা। 7 নম্বরের বাকি ম্যাথ গুলা তোমরা দেখো। আচ্ছা, সো ফার আজকে যতটুকু ম্যাথ করাইলাম, আর হয়তো 2-3টা ম্যাথ আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো ফার যতটুকু ম্যাথ করাইলাম আজকে, কি ম্যাথ বুঝতে পারছো? দুইজন আছো। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস তাহলে সানডে 7টায়। এনি প্রবলেম? না স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।